আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় প্রার্থিতা নিয়ে মিত্রদের অসন্তোষ। আজকে আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বহুল প্রতীক্ষিত নির্বাচন, সেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে 10 ডিসেম্বর। সেই হিসেবে নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে হতে পারে, এরকম একটি আমরা শুনছি। আলোচনায় যাবার আগে একটি বিষয় উল্লেখ করতে চাই। আপনি খুব ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আর একটি সারা দেশেই আপনি নির্বাচনী প্রচারণা পুরোদমে চালিয়ে যাচ্ছেন। আলোচনায় যাবার আগে আমি দুটি বক্তব্য উল্লেখ করতে চাই। আমাদের সাথে আলোচনা না করেই যেভাবে আমাদের প্রত্যাশিত আসনগুলোতে বিএনপি প্রার্থী দিয়েছে, তাতে আমরা ক্ষুব্ধ ও ব্যথিত। 20 বছর একসঙ্গে চলেছি বিএনপির সাথে, আর 20 দিনও চলতে চাই না। তারা আমাদের অবদান অস্বীকার করেছে, বলছিলেন লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, দুর্দিনে এবং কঠিন সময়ে যেসব দল ঝুঁকি নিয়ে বিএনপির সাথে ছিল, তাদের সাথে আলোচনা না করে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপি প্রজ্ঞার পরিচয় দিতে না পারলে তার ভবিষ্যৎ ঝুঁকি হবে অনেক বড়। ছোট ভুল থেকে বড় বিপর্যয় আসতে পারে, বলছিলেন সাইফুল হক। আমরা জানি যে নির্বাচন সামনে রেখে সব রাজনৈতিক দলের মধ্যে একটি সমঝোতা বা জোটের বিষয়ে আলোচনা থাকে। সেক্ষেত্রে আমরা গণপরিষদের ব্যাপারটাও শুনছিলাম যে আসলে গণপরিষদ এনসিপির সঙ্গে জোট বা সমঝোতা হবে কিনা, বা বিএনপির সঙ্গে হবে কিনা। সেক্ষেত্রে বিএনপির দিকে একটু বোধহয় আমরা বেশি দেখছিলাম যে আলোচনার অগ্রগতি। আপনি গতকাল বলেছেন যে কোনো সমঝোতা দরকার নেই, 2-4টি আসনের জন্য আপনারা কারোর সঙ্গে সমঝোতা করবেন না, 300 আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। একটু আপনাদের দলের অবস্থানটাকে একটু পরিষ্কার করবেন, আসলে কোন দিকে যাচ্ছেন আপনারা? যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আলোচক হিসেবে শরীফ ভাই আছেন, আপনাকে শুভেচ্ছা। এটা আপনি দুজনের যে মন্তব্য পরে শুনেছেন, একজন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এবং গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক ভাই, আর একজন মোস্তাফিজুর রহমান ইরান। বিএনপির যখন থেকে আপনার 18 দলীয় জোট ছিল, তখন থেকেই তিনি ওই দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন। এমনকি তার দলের ইফতার প্রোগ্রামে আমরা বেগম খালেদা জিয়াকেও দেখেছি, যখন তিনি ফিজিক্যালি রাজনীতিতে সক্রিয় ছিলেন। তো সেই জায়গা থেকে তাদের ক্ষোভের কথা আমরা জানতে পারলাম। এবং এটা ঠিক যে বিএনপির যারা মিত্র হিসেবে বিএনপি মনে করে, বা যারাও বিএনপিকে মনে করে, এবং বিএনপির যে একটি ঘোষণা ছিল বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পূর্বেই, যে আগামীতে আমরা আন্দোলনের অংশীজনদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব, এবং এই সমস্ত বিষয়ের ভিত্তিতেই মূলত বিএনপির সাথে অন্যান্য দলের একটা যে যুগপৎ আন্দোলন হয়েছিল। যদিও সেখানে আমরা হয়তো ওইটা আলোচনাটা চূড়ান্ত করে আন্দোলন করেছি, বিষয়টা এমন না। সেই সময় আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের কাছে জরুরি মনে হয়েছিল, যে কারণে আমরা সেই অনির্বাচিত কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। হয়তো তার বেনিফিটটা অটোমেটিক্যালি বিএনপির কোর্টে গিয়েছে, কারণ বিএনপি নানানভাবে পর্যদস্ত ছিল, বড় দল হলেও। কারণ তার প্রধানকে জেলে নিয়ে গেছেন মিথ্যা মামলায়, ভিত্তিহীন মামলায়। এমনকি যেদিন জেলে নিয়ে যায়, সেদিন কিন্তু সাইদি সাহেবের মৃত্যুতে তো শখানেক লোকের মতো মারা গিয়েছিল। সেদিন যে আপনার ঢাকা শহরে যে আপনার মানে কি বলবেন, ওইভাবে খুব ম্যাসিভ কোনো আন্দোলন হয়েছে, বিভাগীয় শহরগুলোতে একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে, সেটা কিন্তু ওই সময় দেখা যায়নি। আমাদের খারাপ লেগেছে। তো এই অবস্থার মধ্যে বিএনপিকে যেতে হয়েছে। তার প্রধান জেলে চলে গেছেন, দ্বিতীয় প্রধান দেশের বাইরে কার্যত নির্বাসিত, আর দেশের মধ্যে যারা আছেন তারাও মামলা হামলায় পর্যদস্ত। এবং বিএনপির প্রধান মিত্র হিসেবে দীর্ঘদিনে বিএনপির সাথে পথ চলেছে, বিএনপির শক্তির একটা জায়গা ছিল জামাত তো প্রকাশ্যে জামাতের নাম নেওয়াটাই মানে হচ্ছে একটা পাপ ছিল, এরকম একটা অবস্থা ছিল। সেই জায়গা থেকে কিন্তু বিএনপির আন্দোলনে বা বিএনপিকে এই সংকট থেকে উত্তরণে কিছুটা আমি মনে করি আশার আলো হয়ে দাঁড়িয়েছিল গণতন্ত্র মঞ্চ বা আমরা এই ছাত্রদের আন্দোলনটা। কারণ এই ছাত্রদের আন্দোলন আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, তার পরবর্তী 2019-এ ডাকসু নির্বাচন, ডাকসুর ভিপি হওয়া, এবং তার পরবর্তী কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না হলেও আমরা যে সরকার বিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি, এবং সেটা করতে গিয়ে আমরাও যে
আওয়ামী লীগের অত্যাচার হামলা মামলায় পর্যদস্ত হয়ে শেষ পর্যন্ত সমস্ত মজলুমরা এক জায়গায় হয়ে গেছে, অটোমেটিক্যালি সেটার রেজাল্ট কিন্তু বিএনপির জন্যই তৈরি হয়েছে। এবং এর মধ্যে দিয়ে একটা গণতন্ত্র মঞ্চ গঠিত হয়েছে, একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যেখানে আমরাও ছিলাম, আমাদেরকে সেন্টার করি, সেটা সে সময় হয়েছিল, নানান কারণে পরবর্তীতে সে সময় পথ চলা হয় নাই। সো সেই দিক থেকে বিবেচনা করলে গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, এই জামাত সহ অন্যান্য মিত্ররা বিএনপির কাছে আমি মনে করি গুরুত্বপূর্ণ একটা মানে প্রাধান্য পাওয়া দরকার। তো আমরা যতদূর শুনেছিলাম যে বিএনপির টপ লেভেল থেকে বরাবরই বলা হচ্ছে যে জাতীয় সরকার তারা করবে, এবং বিএনপি আওয়ামী লীগের 2008 সালের যে তথাকথিত যে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা একেবারে অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠ ফলাফল, এটার 2/3 অধিক যে আপনার তাদের এমপি সংসদে, তার ফলে যে কি একটা শাসন ব্যবস্থা তৈরি হয় সেটা তো বিএনপি দেখেছে চোখের সামনে। এবং বিএনপি যেই রকমের একটা দল, তাতে বিএনপি যদি এই ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টরি বা এই ধরনের একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দিনের সংসদে আসে, সেটা বিএনপির জন্য খুব বেশি ভালো হবে না। সেই জায়গাতে আমরা শীর্ষ নেতাদের মুখ থেকে বরাবরই শুনেছিলাম তারা জোটের জন্য একটা ভালো সংখ্যক আসন ছেড়ে দিতে চায়। এখন যেখানে জোটের শীর্ষ নেতারা দাঁড়াবেন সেই সমস্ত আসনগুলোতেও দেখতেছি যে বিএনপি প্রার্থী দিয়ে দিচ্ছে, এবং প্রার্থী যে সমস্ত জায়গায় দেন নাই, ধরেন আমার এলাকায় যদি ওখানে আমি নির্বাচন করব, তাহলে বিএনপি যদি আমাকে মিত্রভাবে, আমার দলকে মিত্রভাবে আমাকে যদি ছেড়ে দেয়, তাহলে তার প্রার্থী তো প্রতিনিয়ত মাঠে হুমকি দামকি দিয়ে বেড়াচ্ছে, আমাদের লোকজনকে নানানভাবে নাজেহাল করে বেড়াচ্ছে। তো মাঠেও এখন তফসিল ঘোষণার আগে মাঠেও ওই ব্যবহারটা পাওয়া যাচ্ছে না, এবং সিটের জায়গা থেকে তো অনেকের সিটে আসন ঘোষণা দিয়েই দিয়েছে। সেই ক্ষেত্রে তাদের মধ্যে ক্ষোভ থাকাটা স্বাভাবিক। এখন আমি জানি না এটা বিএনপি কিভাবে আপনার মীমাংসা করবে, তবে এটা আমাদের কথা পরিষ্কার, শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি, তো শেখ হাসিনাও আমাদের 10টা সিট অফার করেছিল যে নির্বাচনে নেওয়ার জন্য। শেখ হাসিনা নিজে ফোন করেছিল, আপনার তৎকালীন এই এনএসআই ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের সাহেব, ডিজিএফের হামিদ সাহেব, তারপরে আপনার আওয়ামী লীগের নেতারা, অনেক নেতারা আপনার বলা চলে জোর করে তুলে নিয়ে বসেছেন কিংবা আলোচনা করেছেন ডামি প্রার্থী দাঁড়াইলে প্রত্যেক আসনের জন্য আপনার 50 লাখ টাকা করে খরচ দিবে। কারণ সেই সময় তো ছাত্র যুবক তরুণদের জায়গায় গণ অধিকার পরিষদ বা আমরা ছিলাম, তো সেই শেখ হাসিনার তো পয়সাও নিলাম না, সিটেও সমঝোতায় গেলাম না। তো এখন এই গণ অভ্যুত্থানের পরে আমরা একটা মিত্র জোট গঠন করে নির্বাচন করব, সেটা বিএনপি কেন্দ্রিক হোক, 8 দল কেন্দ্রিক হোক, তারা যদি বিবেচনা করে যে এরকমের 2-4 সিট দিয়ে, তো 2-4 সিটে তো এই খুদকুড়া টোকানের জন্য আমরা কারোর সাথে জোটে যাব না। রাজনীতি এই খুদকুড়া রাজনীতি দেশ থেকে বন্ধ হওয়া দরকার। সেজন্য আমরা বলেছি যে প্রয়োজনে আমরা এককভাবে নির্বাচন করবো। হ্যাঁ, সেক্ষেত্রে এমন হইতে পারে একটা আসনও জিততে নাও পারে, না জিতুক, আগামীর জন্য মাঠ তৈরি হবে, রাজনীতি তৈরি হবে। কিন্তু এই দেশের মানুষও আসলে নেতৃত্বের জায়গা থেকে দৃঢ়তা এবং কমিটমেন্ট দেখতে চায়। সো সেই জায়গা থেকে আমরা পরিষ্কার বলেছি যে বিএনপির সাথে কিংবা যার সাথে আমাদের যদি জোট সমঝোতা হয়, সেখানে একটা ন্যায্যতার ভিত্তিতে সরকারে আমাদের কি রোল হবে, আমরা কি ছোট জগন্নাথ মার্কা ইনু মেনন ভাইদের মতো মন্ত্রী হব, নাকি আমাদের সেখানে একটা সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা থাকবে, এই ধরনের আলাপ আলোচনা ছাড়া আমরা কোনো জোটে যাব না। এটা আমাদের একটা পরিষ্কার অবস্থান। জি, চমৎকার বলেছেন। এরপর যে আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই, আপনি কি দেখছেন আসলে বিএনপি 2 দফায় প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং তারপরে অল্প কিছু বাকি আছে, সেখানে কতগুলো দেওয়া হবে, কাকে দেওয়া হবে, সেই বিষয়টি এখনো কিন্তু পরিষ্কার নয়। বিএনপির এই অবস্থানটা কেন আসলে? এটি তো আসলে তার রাজনৈতিক যে মিত্র আছে তাদের মধ্যে আমরা দেখছি এক ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। এবারের নির্বাচনটার প্রেক্ষাপটটা অন্য নির্বাচনগুলোর থেকে অনেকটা ভিন্ন। প্রথমত, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পরে এবং একটা জেনারেশন জীবনে প্রথমবার ভোট দেওয়ার একটা সুযোগ পেতে যাচ্ছে, যে আয়োজনটা হচ্ছে, এই আয়োজনে তাদের ভোটাধিকার তারা প্রথমবারের মতন প্রয়োগ করবে। 25-30 বছর বয়স হয়ে গেছে, কেউ কেউ সন্তানের বাবা হয়েছেন, অভিভাবক হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এই ধরনের অনেকেই আছে। সুতরাং এবারের নির্বাচনটা ওই দিক থেকে যেমন ইম্পর্ট্যান্ট, একই সাথে একটা সফল গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের ভেতর থেকে একটা সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। এবারে গণ অভ্যুত্থানের সম্ভাবনার যতগুলো জায়গা আছে, তার একটা জায়গা আমি দেখি যে গণ অভ্যুত্থানের ভেতর থেকে বিপুল সংখ্যক নতুন নেতৃত্ব, ইয়াং ব্লাড যেটাকে বলে, তারা মানুষের কাছে পরিচিত হয়েছে এবং নেতৃত্ব গড়ে উঠেছে। দ্বিতীয় জায়গাটা হলো যে একটা নতুন রাজনীতি গঠন করার ক্ষেত্র তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে
যাতে ভিন্নতার প্রতি মানুষের আকর্ষণ। কিন্তু আমি রাজনৈতিক সংস্কৃতিতে খুব একটা পরিবর্তন দেখছি না। আমি আপনাকে মনে করিয়ে দেই, 24-এর শেখ হাসিনা যে আমি ডামির যে নির্বাচনটি করলেন, সেই নির্বাচনে আওয়ামী লীগের জোট সঙ্গে ছিল ওয়ার্কার্স পার্টি, এবং ওই পার্লামেন্টের মানে যে পার্লামেন্টটা বহাল ছিল, ওই পার্লামেন্টে ওয়ার্কার্স পার্টির একজন এমপি ছিলেন, তার নাম মোস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরা সদর থেকে নৌকা মার্কা নিয়ে জিতেছিলেন, ওয়ার্কার্স পার্টির নেতা। কিন্তু ওয়ার্কার্স পার্টিকে সম্ভবত 2টো আসন দিয়েছিল আওয়ামী লীগ, আর মোস্তফা লুৎফুল্লাহকে বাদ দিয়েছে আওয়ামী লীগের সাথে ওয়ার্কার্স পার্টির সাথে কোনো ধরনের আলোচনা ছাড়া। আপনি একটা দলের সঙ্গে ইউনিটি করেছেন, তাদের একজন নেতাকে আপনি প্রতীক দিয়েছেন, আপনার প্রতীক, সেই প্রতীকে এমপি হয়েছে, কিন্তু তাকে যখন বাদ দিচ্ছেন, আসন দিচ্ছেন না, এই বিষয়টা আপনার শরিক সংগঠনের সাথে আলোচনা করার প্রয়োজন অনুভব করছেন না। আজকে আপনি 2জন বিএনপির রাজনীতির সাথে একজন হচ্ছেন সরাসরি জোটের মধ্যে ছিলেন, আর একজন সমমনা বা প্যারালাল কর্মসূচি পালন করেছেন। 2জনের অভিব্যক্তি থেকে বুঝতে পারছেন যে এদের মধ্যে এক্সপ্রেশনটা আমরা দেখছি, অভিমত, ক্ষোভের এক্সপ্রেশনটা দেখছি। সবাই হয়তো ক্ষোভটা প্রকাশ করছে না, কিন্তু আমার ধারণা অনেকের মধ্যে এই ক্ষোভটা আছে। কেন ক্ষোভটা আছে? ক্ষোভটা আছে এই কারণে যে আপনি একটা পলিটিক্সে জোট করা অপরাধের কিছু না, আবার জোটটা করতে আসেন যারা, তাদের কতগুলো সীমাবদ্ধতা থেকে আসেন, আবার কখনো কখনো একটা বৃহৎ আদর্শকে সামনে রেখে আসেন এস্টাবলিশ করার জন্য একটা রাজনীতিকে। আমাদের এই সাবকন্টিনেন্টে আপনি জানেন যে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট প্রায় 34 বছর ক্ষমতায় ছিল, তারা কিন্তু একটা জোট করেই ক্ষমতাটায় ছিল, এবং তাদের জোটের মধ্যে টানাপোড়েন থাকে। কিন্তু আপনি জোট করতে গেলে প্রথম যে কাজটা, এবং এই কাজটা হচ্ছে বড় রাজনৈতিক দল যেটা, তার একটা উদারতা থাকতে হয়। আপনি রাজনৈতিক দলকে তার ব্যাপ্তি বিবেচনা না করে তার কন্ট্রিবিউশনটাকে আপনার বিবেচনা করতে হবে। আমি এই আমার সাথের আলোচকের উপস্থিতিতে বলছি, তিনি না থাকলে ভালো হতো। আপনার এই বিবেচনাটা 24শে অক্টোবর যখন 28শে অক্টোবর যখন ঢাকা শহর নিশ্চিহ্ন করে ফেলল আওয়ামী লীগ, পুলিশ, বিডিআর দিয়ে, আমি তাদেরকে দেখতাম অল্প কয়েকজন মানুষ বিএনপি অফিসের সামনে, আলো জ্বালানোর কেউ না, অফিসের ভেতরে অবরুদ্ধ অবস্থায় আছে। সেই অফিসের সামনে দিয়ে তো এই যে ছোট দল, আপনি নুরুল হক নূরের কথা বলেন, সাইফুল হকের কথা বলেন, সেই সময়ের গণতন্ত্র মঞ্চের কথা বলেন, তারা প্রতিবাদটা কিন্তু মাঠে জারি রেখেছিল। আপনারা যে কথাগুলো বলতে চেয়েছেন, সেই কথাগুলো তারা কিন্তু বলতো। যখন আপনারা ইচ্ছা করে পালিয়েছিলেন, মানুষের এই ব্যাপারটা তা না, আপনি নির্যাতনের মুখে পালিয়েছিলেন, তাদের উপরে নির্যাতন ছিল, তাদের উপরে ভয়ভীতি ছিল, কিন্তু তখন কিন্তু বলেননি যে তোমাদের দল ছোট, সুতরাং আমার অফিসের সামনে এসে তোমাদের মিছিল করার দরকার নেই। আমাদের এখানে রাজনীতিতে সংস্কৃতির যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমাদের প্রত্যাশিত ছিল, সেটি হলো না। আমি মোস্তফা লুৎফুল্লাহর ঘটনাও যেমন বললাম, ডাক্তার মোস্তাফিজুর ইরানের কথাও বললাম, কিন্তু আমরা রাজনীতিতে রাজনৈতিক সচেতন যারা, আমাদের প্রত্যাশার জায়গাটা হচ্ছে কোনো ধরনের কোনো উপঢৌকন না, কোনো ধরনের কোনো কি বলে ওই আপনি যে আসন দিচ্ছেন এটি উপহার না, এটা হওয়া উচিত তার অধিকারের জায়গা থেকে, তার যে কন্ট্রিবিউশনের যে জায়গা থেকে। আপনি আপনার জোট সঙ্গী যারা, তাদেরকে যদি আপনি মনে করেন যে আমার সাথে এতদিন ছিল, আচ্ছা কাউকে আমি দিলাম, কাউকে আমি দিলাম না, মাথা ঠান্ডা রাখার জন্য মাথায় হাত বুলিয়ে দিব, এটা আসলে আপনি একটা পলিটিক্সকে ডিজন করছেন, আপনি একটা পলিটিক্সকে ছোট করছেন, এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আমাদের রাজনীতিতে এটা খুব খারাপ একটা দিক। রাজনীতিতে এই কারণে মানুষের আকর্ষণটা কমে যায়, আগ্রহটা কমে যায়। আমাদের এখানে বৃহৎ পরিসরে একসঙ্গে চলার, ইউনিটি করে এগিয়ে যাওয়ার যে প্রত্যাশা মানুষের, সেই প্রত্যাশাটা বারবার হোঁচট খায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসন যেভাবে বিএনপির জোটের পক্ষ থেকে যেভাবে আসন ফাঁকা রাখা হয়েছে, আমার ধারণা তারা ঠিক করে রেখেছে যে মান্না ভাইয়ের দল থেকে মান্না ভাইকে একটা আসন দিব, সাকিব ভাইয়ের দল থেকে একটা আসন। অর্থাৎ আপনি গণ অভ্যুত্থানে তারা পার্ট ছিলেন, গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, আপনি জাস্ট একটা তাকে মেডেল দিচ্ছেন। এটা কিন্তু মেডেল দেওয়ার থেকে
তার গলায় আপনি একটা ওই উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। তার থেকে তাদের কন্ট্রিবিউশনটাকে বিবেচনায় রেখে আপনার উচিত, তিনি যেই হন না কেন, যত বড় দলই হন না কেন, সেই দলের উচিত সবাইকে ডাকা, ডেকে বলা, বাস্তবতাটা বোঝানো যে এইভাবে আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব। আমার ধারণা যারা তাদের সঙ্গে ছিল, বিএনপির সঙ্গে ছিল, তাদেরকে ডেকে কনভিন্স করা সহজ। ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান যে অভিমানের কথা বলেছে, আমার ধারণা প্রত্যেকেরই তো কতগুলো প্রত্যাশা থাকে, তার যে ব্যাপ্তি, তার যে বিস্তৃতি, তার দলের নিশ্চয়ই ওই ধরনের একটা ইফতারের আয়োজন করা, করে বেগম খালেদা জিয়াকে প্রধান অতিথি করা, এর ভেতর থেকে আমি কখনো কখনো দেখেছি অনেকেই নিজস্ব কর্মসূচি, কিন্তু দেখা যায় যে বড় দলের একজন বড় নেতাকে প্রধান অতিথি করা, কারণ তিনি চেষ্টা করেন যে তার এই অনুষ্ঠানটি যাতে একটু ফোকাসড হয়, আবার এর ভেতর থেকে একটা আন্তঃসম্পর্ক যাতে তৈরি হয়। নিশ্চয়ই তার পেছনে একটা উদ্দেশ্য থাকে। জি, আমি আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি আবার নুরুল হক নূরের কাছে আসতে চাই। আপনার সঙ্গে আসলে এই মুহূর্তে কোনো জোট গঠনের ব্যাপারে আমরা জানি যে আজকে একটি 3 দলের সমন্বয়ে একটি জোট হয়েছে এনসিপির সঙ্গে, সেখানে গণ অধিকারেরও যাওয়ার কথা আমরা একাধিকবার শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত গণ অধিকার পরিষদ সেদিকে যায়নি। আসলে আপনারা কি সত্যি সত্যি 300 আসনে এককভাবে নির্বাচন করবেন, না শেষ মুহূর্তে কোনো না কোনো জোটের সঙ্গে সমঝোতা হতে পারে? বাংলাদেশের সংকটকালীন রাজনীতিতে আমাদের এই ইয়ংদের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সেখানে আমাদের সংগঠন, সেটা ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ থেকে আজকে গণ অধিকার পরিষদ, এবং বাংলাদেশের বলা চলে যে একেবারে রাজনীতির বন্ধ্যাকালীন সময়ে কিন্তু আমরা কিছুটা উর্বরতা তৈরি করেছি রাজনীতির মাঠে। সেই জায়গা থেকে আগামীতে যারাই একটা ভালো রাজনীতি করতে চায়, সরকার গঠন করতে চায়, তারা প্রত্যেকেই চায় আমরা তাদের সাথে থাকি। সেক্ষেত্রে অনেকে বলতে পারবে যে গণ অভ্যুত্থানের তরুণরা আমাদের সাথে, কিংবা এই রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করা তরুণরা আমরা মিলে একসাথে সরকার গঠন করেছি, সুতরাং এই নির্বাচনের পরেও একটা মানে অভ্যুত্থানের লেজিটিমেট সরকার হিসেবে নিজেদেরকে পোর্ট্রে করতে পারবে। এবং আগামীতে যারাই সরকার গঠন করুক না কেন, তাদের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের পরেই 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের শেষ দিকে আপনার ক্যান্টনমেন্টের রমিজউদ্দিন ক্যান্টনমেন্টের একজন ছাত্র একজন ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে একটা নিরাপদ সড়ক আন্দোলন করে উঠেছিল দেশব্যাপী, স্কুলের, যেটাকে অনেকে বলছিল যে কিশোর বিদ্রোহ, অকল্পনীয় রাইট। সেই সময় এই তখনকার সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ দেশব্যাপী হামলা মারধর করেছে এবং লাঠিচার্জ করেছে অনেক জায়গায়। তো ওই আপনি যদি দেখেন এইবারের আন্দোলনের যারা লিডিং ফেস, ওই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে যারা রাজপথে ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, ওই সমস্ত সাহসী ছেলে মেয়েরাই কিন্তু এইবার এইভাবে একেবারে প্রাণপণ একটা লড়াই করেছে, যেই লড়াইটা রাজনৈতিক দল গত 16 বছরে 16 মিনিটেও করতে পারে, এটা পরিষ্কার। 16 মিনিটও দাঁড়াইতে পারে না এইভাবে যে রেজিস্ট্যান্স করে। কিন্তু এইবার এই ছাত্র যুবক, এই বিশেষ করে ছাত্রছাত্রীরা রাস্তায় দাঁড়িয়েছে এবং তাদের সাথে জনগণ এসে দাঁড়িয়েছে। যে মৃত্যুর পরিসংখ্যানটা যদি দেখেন, একেবারেই কিন্তু আম জনতা, রাজনৈতিক দল যদি টানাটানি করছে যে তাদের কর্মী এতজন, ওদের কর্মী, এগুলো বোগাস। একেবারে সাধারণ আপনার আমাদের মতো একটা রাইজিং দল, ছোট দল, আমাদেরও 12 জন কর্মী মারা গেছে। কাজেই এত যে রাজনৈতিক দল দাবি করছে, ওইভাবে তাদের উল্লেখযোগ্য সংখ্যক কর্মী নয়, বরং এরা কেউ ফুটপাতের হকার, পথচারী, সাধারণ মানুষ, সাধারণ ছাত্র, এরকম লোকজন। তো এই যে একটা জেনারেশন, একটা প্রজন্ম, একটা প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে সাহস করে কথা বলা, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, তারা কিন্তু এখনও কিন্তু দেশেই আছে। সো এই নির্বাচনের পরে তারা যখন দেখবে আগামীর সরকারটা তাদের মন মতো হয় নাই, বা ওই সরকারে তাদের কথা, তাদের চিন্তার প্রতিফলন ঘটছে না, আবার কিন্তু রাস্তায় আন্দোলন তৈরি হবে। সুতরাং সেক্ষেত্রে যারা সরকারে আসবে, তাদের জন্য একটা স্থিতিশীল দেশ এবং রাজনীতি, সরকার খুব জরুরি তাদের জন্য। সেই জায়গা থেকে যারা সরকার গঠন করতে চায়, তাদের ইকুয়েশনে তারা চায় যে জেনজি কিংবা আন্দোলন আইকনিক ফেস সংগঠন, এদেরকে আমাদের সাথে রাখাটা। সেক্ষেত্রে যারা আমরা একটু পরিচিত, আমাদের একটা কন্ট্রিবিউশন আছে, সবাই চাচ্ছে জামাত কেন্দ্রিক যে বা ইসলামী আন্দোলন কেন্দ্রিক, তারা যে একটা 8 দল বিভাগীয় সমাবেশ করেছে, সেখানে শীর্ষ নেতৃবৃন্দ একাধিকবারই বলেছে, এবং প্রত্যেকের সাথে আমার তো এবং আমাদের দলের অত্যন্ত ব্যক্তিগত সম্পর্ক ভালো। সবচেয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইয়ংগেস্ট দল হচ্ছে আমরা বাংলাদেশের, বিশেষ করে এই এনসিপির আগে। এনসিপি তো অভ্যুত্থানের এই 24-এর পরে তৈরি হয়েছে, বাট তারপরে তো আমাদের একটা জার্নি আছে। সেই জায়গা থেকে তারা বারবার বলেছে যে
তোমরা আসো, আমরা একটা নতুন কিছু চাই, নতুন এটি রাজনীতি করি। 8 দলের কথা বলছেন, রাইট, 8 দল। আমরা বিএনপির একটি, সাথে তো আমাদের একটা বোঝাপড়া দলের একটি অনেকদিন ধরে ঘটনা আছে। আমি বলতে চাই, আপনার মাথায় একটু হাত বলে দিচ্ছিলেন, আমি দেখেছিলাম জামায়াত ইসলামের। না, এটা হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলছি, ধরেন আমরা বিএনপির সাথে আমাদের একটা বোঝাপড়া আছে, চূড়ান্ত আলাপ আলোচনা তো বিএনপির সাথে হয় নাই, সেটা বিএনপির দিক থেকেই হয় নাই, আমরাও সেটা নিয়ে টানাটানি করি না যে বিএনপির দিক থেকে তো আসতে হবে। কারণ আপনি যদি বন্ধুত্ব চান, আমরা যদি বন্ধুত্ব চাই, বোথ সাইড থেকে আসতে হবে, তো একদিক থেকে তো খালি বললে হবে না। তো বিএনপিও আলোচনাটা চূড়ান্ত করে নেই, তাহলে আমরা বিএনপির জোটের সাথে আসি এটা তো ওইভাবে আমরা এখনই বলতে পারি না। দ্বিতীয়ত 8 দলের সাথে আলাপ আলোচনা হয়েছে, আমরা তো তাদের সাথেও তাদের প্রোগ্রামে গিয়েছি, আমাদের প্রোগ্রামেও তারা এসেছে, যেটা বিভিন্ন দলের মধ্যে যে আন্তঃসম্পর্ক থাকে ওই জায়গা থেকে। তারপরে এনসিপি ওরা তো অনেকেই একেবারেই সরাসরি আমার রাজনৈতিক সহকর্মী ছিল, যাদের অনেকের রাজনৈতিক হাতে খড়িও আমাদের এই সংগঠনের মাধ্যমে আমার সাথে থেকেই, ডাকসু থেকে। সেই ক্ষেত্রে তাদের সাথে তো ব্যক্তিগত একটা ভালো সম্পর্ক আছে। শুরুর দিকে এক পার্টি গঠন করা নিয়ে আলাপ আলোচনা ছিল, মাঝখানে আপনার আমাদের পার্টি কিংবা এনসিপি আরও 2-1টা পার্টি সহ মার্চ করে একটা পার্টি করার আলাপ আলোচনা ছিল। সেক্ষেত্রে এনসিপির নেতৃবৃন্দে যারা আছে তাদের তো রাজনৈতিক প্রতিকূল সময়ে কিংবা অনুকূল সময়ে ওইভাবে তাদের অভিজ্ঞতার ঘাটতি আছে, অভিজ্ঞতা কম, যার ফলে তারা রিয়ালিটিটা আসলে রিয়ালাইজ করতে পারে না। যেমন শুরুর দিক থেকে তো তারা মনে করছে যে এই আন্দোলনে যেভাবে জনগণ আমাদের সাড়া দিছিল, আমরা ডাকলি জনগণ বোধহয় রাস্তায় চলে আসবে, বাট সেটা তো নানান প্রোগ্রামের মধ্যে দিয়ে তারা বুঝতে পেরেছেন না, জনগণ এখন তাদের ডাকে ওইভাবে রেসপন্স করতেছে না। কিংবা এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কোনো জায়গায় ওইভাবে উইন না করতে পেরে তো বুঝতে পেরেছে না, তরুণরাও তাদের থেকে একটা মুখ ফিরিয়ে নিচ্ছে, যার ফলে তারা কিছুটা রিয়ালিটি এখন রিয়ালাইজ করতেছে যে আমরা যদি কিছু করতে চাই, এরকমের যারা আছি তাদেরকে এক হয়ে কিছু করতে হবে। আমরা এই জিনিসটা অনেক আগেই উপলব্ধি করতে পেরেছিলাম, যার ফলে আমরা সহ আরও কয়েকটা পার্টি, এক পার্টি গঠন জোট নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। এখন এনসিপি আজকে ফাইনালি এই আলাপ আলোচনাগুলো আমাদের সাথে হয়েছিল, একটা জোট গঠন করতে চায়, অফিসিয়ালি আজকে ঘোষণা করতে চায়। এখন একটা জোট গঠনের আগে স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে ধরেন আমার একটা রাজনীতির মাঠে অবস্থান আছে, আমার একটা সংগ্রাম আছে, ভাইয়ের একটা সংগ্রাম আছে, কাজেই প্রত্যেকের এই বিষয়গুলো মাথায় রেখে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হয়। সেই ক্ষেত্রে এই আলাপ আলোচনাগুলোর জন্য একটা টাইমও লাগে। তো এই যে সময়টা এখন আলোচনা হচ্ছে এটা খুব সংক্ষিপ্ত সময়, যে কারণে আমরা ওইভাবে কনক্রিট আলোচনায় পৌঁছাতে পারিনি, যে কারণে এই আজকে যে ঘোষণা হচ্ছে এখানে হয়তো আমরা ওইভাবে থাকছি না। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই মুহূর্তে যেটা আমরা চিন্তা করছি যে যদি কারোর সাথে ওইভাবে আমাদের এই জোটের বিষয়ে একটা বোঝাপড়া না হয়, তাহলে আমরা তো একটা নতুন দল, আমরা তো এমন না যে আমরা আরও 5-7 বার নির্বাচন করেছি, এই দিস ইজ দ্য লাস্ট চান্স, বয়স শেষ, কাজী এমপি টেমপি সংসদে হইতেই হইবে, ওই রকমের কোনো টেন্ডেন্সি আমাদের নাই। সেই জায়গাতে আমরা প্রয়োজন ইমরান খানের মতো একজন জনপ্রিয় ক্রিকেটার, বিশ্বজয়ী অধিনায়ক, প্রথমবার নির্বাচন করে নিজেও ফেল মারছে, তার দলের কেউ জিততে পারেনি, তো সমস্যা নাই তো, কিন্তু 22 বছর পরেও সে কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছে ওই পাকিস্তানের লিড দেশে। সেই ক্ষেত্রে আমাদের তো সময় আছে, বয়স আছে, আমরা যদি কেউ কারোর সাথে ওইভাবে একটা বোঝাপড়া না হয়, তাহলে আমাদের তো একটা রাজনৈতিক বোঝাপড়া আছে, প্রয়োজনে আমরাই সেইটা নিয়ে এককভাবেই জনগণের কাছে যাব, সেই চিন্তা নিয়ে আগাচ্ছি। ফাইনালি আরেকটু তফসিলের সময়টা কাছাকাছি আসলে তফসিল ঘোষণা হলে হয়তো বাকি আলোচনা জায়গা এখনো খোলা আছে আর কি, আসলে কোন দিকে আপনি যাবেন। আমি আবার শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। শুধু মিত্র না, দলের অভ্যন্তরেও তো বিভিন্ন আমরা দেখছি। আর জামাতের একটি বিষয় নিয়ে আমরা দেখেছি যে জামাতের হিন্দু প্রার্থী খুলনা 1 আসনে, সেটি নিয়েও বেশ আলোচনা সমালোচনা বিতর্ক চলছে। এই দলের অভ্যন্তরের যে অসন্তোষগুলো, সেই বিষয়গুলো আসলে কিভাবে সামাল দেবে রাজনৈতিক দলগুলো? ধন্যবাদ। অভ্যন্তরীণ দ্বন্দ্বটা আসলে দলগুলোর পেরিফেরি যত বড় হয় সংকটগুলো তত বাড়ে। বড় দলের সংকটটা বেশি থাকে, ছোট দলের সংকটটা কম থাকে। বিএনপি ইতোমধ্যেই অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে যে বিএনপির মধ্যে বিদ্রোহটা তুলনামূলকভাবে বেশি। তারা অনেক দিন নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে ছিল এবং এই সময়ের মধ্যে তাদের প্রচুর লিডারশিপ তারা তৈরি হয়েছে এবং তারা দলটাকে ওন করছে। মিরপুরে যে তুলিকে নমিনেশন দেওয়া হয়েছে, গত 1.5 দশকে আওয়ামী লীগের ভিত কাঁপিয়ে দিয়েছে যে কয়েকজন মানুষ, তার মধ্যে তুলির কথা কিন্তু স্বীকার করতে হবে। এবং নানা রকমের ঘাত প্রতিঘাতের ভেতর থেকে আমেরিকান অ্যাম্বাসেডর যখন, আমার এখনও মনে আছে, তার বাড়িতে যখন গেল, সঙ্গে সঙ্গে কোথার থেকে পঙ্গপালের মতো আওয়ামী লীগের একদল লোক গিয়ে পুরো অ্যাম্বাসেডর সহ তার বাড়িটা ঘেরাও করলো। অর্থাৎ এই ধরনের চ্যালেঞ্জের ভেতর থেকে তাদের উত্থান। আবার সেখানে দীর্ঘদিন বিএনপি করেন এই ধরনের অনেকেই আছেন,
তারা চেয়েছেন নমিনেশন পাননি, তারা নমিনেশনটা দিতে পারে না। এখন এদেরকে ম্যানেজ করবে কিভাবে, এটা বিএনপির কৌশলগত দিক। তবে এই জায়গাটায় বিএনপির চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে, আমি এর আগেও আপনার মনে হয় একটা অনুষ্ঠানে বলেছিলাম যে বিএনপির লিডারশিপের যে মূল যে অংশটা, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে আসতে পারছেন না, দেশে নেই, দেশের বাইরে আছেন। সুতরাং এটি তাদের এই ধরনের যে দলের মধ্যে ভিন্ন মত বা দলের মধ্যে প্রার্থিতা নিয়ে যে কোন্দল, এই বিষয়গুলোকে আরও ত্বরান্বিত করবে। আবার এমনও হতে পারে যে এই বিষয়গুলোকে বাইরের থেকে বিএনপির বিস্তৃত হলে বা বিএনপির নির্বাচনী ফলাফলে যারা ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের পক্ষ থেকেও এই বিষয়গুলোকে পিক করে এক ধরনের বাতাস দেওয়ার ইচ্ছাও থাকতে পারে, এবং এটি দেখা যাবে যে আরও কিছুদিন পরে বিদ্রোহী প্রার্থীদের আনাগোনার জায়গাটা কি। তবে আমি এখন পর্যন্ত যেটা দেখি যে বিএনপির পলিটিক্সকে, বিএনপির দীর্ঘদিনের মিত্র জামাতের সঙ্গে তাদের পারস্পরিক দ্বন্দ্বের যে জায়গাটি, এই দ্বন্দ্বের জায়গাটি ক্রমশই বিস্তৃত হচ্ছে, প্রসারিত হচ্ছে। গতকালকে জামাতের আমির তিনি বিএনপিকে ইন্ডিকেট করে কতগুলো কথা বলেছেন, যেটা কিন্তু আজ থেকে 1 বছর আগে বা তার আগে ছিল না। তারা ইতিমধ্যে বিএনপি চাঁদা টাদা ইত্যাদি ইত্যাদি নিয়ে কথাবার্তা বলছেন। মজার ব্যাপার হলো যে বিএনপির যে চাঁদাবাজিটা, যে নেতাদের বিরুদ্ধে অভিযোগগুলো, তাদের সাথে মিলে কিন্তু জামাতের নেতারা একসাথে পতাকা উড়িয়ে বা মন্ত্রিসভার বৈঠকে থেকেছেন, দল পরিচালনা করেছেন, জোট করেছেন। এই বিষয়গুলো আমরা শুনিনি। আমি জানি না যে চাঁদাবাজদের দল বলতে 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত এই সময়টাকে তারা বলেন কিনা, বিএনপির বিরুদ্ধে এই যে অভিযোগগুলো নেতাদের বিরুদ্ধে, এই অভিযোগগুলো আগে ছিল কিনা। যদি থেকে থাকে এবং তখন যদি আপনি না বলেন, তাহলে এটা হলো পাবলিকের সাথে এক ধরনের ধোঁকাবাজি। যখন আপনি মন্ত্রী ছিলেন, এদের সঙ্গে ছিলেন, আমরা অনেক ক্রিটিক করেছি বিএনপির সময়। আমার নিজের অনেক অভিজ্ঞতা আছে, পুলিশের হাতে মার খাওয়ার বহু অভিজ্ঞতা আছে। আপনার কাছে আরো শুনবো এই বিষয়ে, আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। এ পর্যায়ে আমি নুরুল হক নূরের কাছে আসতে চাই। শরীফুজ্জামান শরীফ বলছিলেন জামায়াতের আমিরের কথা, আমি তার বক্তব্যের কিছু একটু উল্লেখ করতে চাই অংশ। ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। অতীতের অপকর্মের পরিণতি থেকে রাজনীতিবিদরা শিক্ষা নিয়ে নতুন রাজনীতি শুরু করতে পারেননি। একদল অপকর্ম, চাঁদাবাজ, দখলদারিত্ব করেছে, এখন আরেক দল অপকর্মের নতুন দায়িত্ব নিয়েছে। এখন শুনতে পাচ্ছি এতদিন নির্বাচনের কথা বলা দল ভিন্ন সুরে কথা বলছে। এর মধ্যে অনেকগুলো বিষয়, কিছু শরীফ ভাই উল্লেখ করেছেন, আর কিছু আপনার কাছে শুনতে চাই আসলে। না, এখানে শরীফ ভাই বলেছে এটা তো একটা বাস্তব যে ধরেন জামাতের পক্ষ থেকে যদি এই বক্তব্য আসে বা বিএনপিকে ইন্ডিকেট করে চাঁদাবাজ, লুটপাটকারী, ক্ষমতার অপব্যবহারকারী, নানানভাবে এই তকমাগুলোকে যদি বিএনপিকে দেয়, তাহলে তো ওই তকমা জামাতকেও নিতে হবে, কারণ তারা তো দীর্ঘদিন একসাথে কাজ করেছে, একই ক্যাবিনেটের পার্টও ছিল। সো সেই দায়িত্ব তাদেরও রয়েছে। আর এটা ঠিক বলছেন যে এখন যদি 5 তারিখের রাইট 5ই আগস্টের পরের ঘটনাগুলোকে মিন করে বলেন, সেটা বোধহয় ঠিক হবে না। এবং বাস্তব কথা, চাঁদাবাজি কিংবা আপনি ক্ষমতার প্রভাব দেখিয়ে অর্থ নেওয়া, বিভিন্ন জায়গায় নিজেদের লোক সেট করা, সেটা মিডিয়া হাউস থেকে ব্যবসা প্রতিষ্ঠান, এই জায়গায় তো বিএনপি যেমন করেছে, জামাতও তো করেছে। বাংলাদেশের রাজনীতিতে এইটা হয়ে আসছে একটা অলিখিত, এটা একটা ট্রেন্ড বলতে পারেন। তো জামাতও পিছিয়ে নেই। তো কাজে এখানে বিএনপি করছে, জামাতও করছে। সেই দিক থেকে আমরা বলতে পারি যে আমরা এটা করি নাই। এমনকি ধরেন আমাদের একেবারেই জুনিয়রদের, তরুণদের, নবীনদের আমাদের দল যেটা এনসিপিও করেছে অনেক জায়গায়। তো সেখানে আমরা বলতে পারি যে উই আর ফ্রেশ, কারণ আমরা কোনো ধরনের ক্ষমতার কাছাকাছিও ছিলাম না, ক্ষমতার অপব্যবহারও করি নাই, কোনো জায়গায় পেশি শক্তিও দেখাইনি, আধিপত্য বিস্তার আমরা করতে যাইনি। আমরা বরাবরই বলেছি যে 2021 সালে যখন আমরা রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করি, সে সময় পরিষ্কারভাবে আমাদের একটা আত্মপ্রকাশের ঘোষণা ছিল, 21 দফা কর্মসূচি ছিল। সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি যে বাংলাদেশের
এই দ্বিদলীয় দুর্বৃত্তায়িত রাজনীতির বাইরে আমরা একটা পরিচ্ছন্ন নতুন রাজনীতি আমরা এদেশের মানুষকে উপহার দিতে চাই। আমরা বাংলাদেশকে আমূল বদলে দিতে চাই। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা শাসনতন্ত্রের পরিবর্তন চাই। একই ব্যক্তি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই কথা আমরা বলেছি 2021 সালে আমাদের 21 দফা ঘোষণাপত্রে। আমরা বলেছি একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান থাকবে না। কথাগুলো তখন অত সার্কুলেট হয়নি, কারণ তখনকার সময় মিডিয়া এখন যতটুকু ফ্রিডম ভোগ করছে এইটুকু ছিল না। সেই জায়গাতে আমরা এটা বলেছি, এখন আমরা সেটা যেভাবে সবাই বলছে ভালো, এটা একটা সফলতার দিকে যাচ্ছে। কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা যদিও খালেদা জিয়া বলেছিলেন, তা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা কীভাবে হবে সেই ডিটেলসটা তো বিএনপির সেই 2016 সালের প্রস্তাবনায় ছিল না। সেখানে আমরা এইবার ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় আমরা বলেছিলাম যে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয়, নিচের হাউসটা এক্সিস্টিং সিস্টেমে ইলেকশন হলেও আপার হাউসটা অন্তত সংখ্যানুপাতিক পদ্ধতিতে হোক, যে রাজনৈতিক দল যত % ভোট পাবে তাদের প্রতিনিধিত্ব হোক। এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য জুলাই সনদ আদেশ জারি হয়েছে, যেটা গণভোটের মাধ্যমে একটা গণভিত্তিও দেওয়া হবে। সেখানে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদের সংশোধনের কথা দীর্ঘদিন ধরে রাজনৈতিক সচেতন মহল আলাপ আলোচনা করছে। তো এই পরিবর্তনগুলো নিয়ে আমরা নতুনরাই কথা বলেছি। এটা বাস্তব যে আগামীর রাজনীতিতে যদি ক্ষমতার পালাবদল যদি পুরানোদের মধ্যেই হয় বা পুরানো গণ্ডিতেই যদি ঘুরপাক খায়, তাহলে এই দেশের খুব বেশি পরিবর্তন হবে না, বা এই দেশ নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু ভবিষ্যতে করা যায় না। এখানে অবশ্যই এই তরুণ নেতৃত্বকে এবং এই প্রথাগত রাজনীতির বাইরে যারা একটা সংগ্রাম করেছে তাদেরকে আশা লাগবে একটা জায়গায়। সেটা আমি না আসি, অন্যরা আসুক, কিন্তু তাদের একটা অংশগ্রহণ লাগবে, কারণ এই পরিবর্তনের আওয়াজটা কিন্তু পুরানো রাজনৈতিক দলগুলো তুলে। তরুণরা কি বা আপনারা কি সঠিক পথে আছেন? এইটা ঠিক যে তরুণদের, বিশেষ করে এখনকার রাজনৈতিক তরুণদের রাজনৈতিক অভিজ্ঞতা কম, হঠাৎ করে একটা বিশাল রাজনীতির জায়গায় এসে পড়ায় কোথায় কার সাথে কী ধরনের বিহেভ করা দরকার, কি ভূমিকা নেওয়া দরকার, এই বিষয়গুলো ইনক্লুডিং মি, যে আমাদের কিছুটা সমস্যা হচ্ছে, আমাদের কিছুটা অসুবিধা হচ্ছে। তবে সময়ের সাথে এটা আশা করি যে সবাই নিজেকে সংশোধন করে নিচ্ছে। এবং নির্বাচন সর্বশেষ যেটা আমরা দেখতেছি, যে আমি জানি না, যে আমার ব্যক্তিগত যদি বলেন যে অভিমত, এবং আমরা যেটা একটা সচেতন নাগরিক হিসেবে ফিল করি, যে দেশে যত তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত সরকার যতই খারাপ হোক সেটা মন্দের ভালো হবে। যে দেশের ইকোনমি, দেশের অভ্যন্তরীণ আপনার স্থিতিশীলতা থেকে শুরু করে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেটার জন্য একটা নির্বাচিত সরকার খুব প্রয়োজন। এখন বিএনপি এটা ঠিক যে এতদিন ধরে নির্বাচনে তো তাদের একটা জোরাল অবস্থান ছিল ডিসেম্বরে, এবং বলা চলে বিএনপির সাথে আমরাও সেই লাইনটাকেই এন্ডোর্স করেছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়াটা ভালো। সেখান থেকে ফেব্রুয়ারিতে একটা সেটেলমেন্ট হয়েছে। আবার 2 দিন আগে দেখলাম বিএনপির কয়েকজন শীর্ষ নেতাই বলছে যে যৌক্তিক কারণ ছাড়া নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না। তো নির্বাচন বিলম্ব করা যে যাবে কোনো যৌক্তিক কারণে, এইটাই তো বিএনপির ডিকশনারিতে এই মুহূর্তে থাকার কথা না। তো বিএনপি এইটা আনছে, তার মানে কোনো বিষয়ে হয়তো নির্বাচন পেছানোর আলাপ আলোচনাটা আছে। এখন সেটা যদি যৌক্তিক কারণ হয়, আমরাও সেটা সমর্থন করি, কারণ যদি কোনো যৌক্তিক কারণ হয় সেটা অন্যান্য দল আশা করি সেটা করবে। আমরা মনে করি যে নির্বাচনটা দ্রুত প্রয়োজন, কিন্তু যদি কোনো যৌক্তিক কারণ হয় সেটা নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে। তবে অবশ্যই সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথেও একটা আলাপ আলোচনা করতে হবে, কারণ সব রাজনৈতিক দল একটা নির্বাচনী বলা চলে মাঠে উঠে গেছে, এবং কার্যত ভাই এইটা একটা বাস্তব কথা। আপনার এই কথাটা আলোচনায় শরীফ ভাই কথা বলতেছেন, কেউ বলতেছে না, এই কথাটাও বলতে হবে। এই যে আমরা যারা নির্বাচন করতে চাই, এই দেশের কালচারে এবং সিস্টেমে গত 5ই আগস্টের পর থেকে আমাদের কিন্তু মাঠে ময়দানে থাকার জন্য যেই শ্রমের পাশাপাশি যে আর্থিক যে ধরনের ক্ষতি হচ্ছে, কারণ এই দেশে আমরা যতই বলি যে কালো টাকা, পেশি শক্তি নির্ভর মুক্ত রাজনীতি আমরা গড়তে চাই, এখনও সেই পরিবেশটা তৈরি হয়নি। কাজে এই মাঠে দৌড়ানো, এই জনগণকে নিয়ে আপনার কাজ করাটা, এখানে কিন্তু বড় ধরনের একটা আর্থিক বিষয়ও আপনার বিষয় আছে। এবং এই নির্বাচনটা যদি ধরেন এপ্রিলে হয়, সামনে একটা রোজা, এই রোজার মধ্যে রাজনৈতিক দলগুলো বলছিলেন এপ্রিলের কথা না, ওই সেটাই বলছি, এপ্রিলে হইলে যে এই যে রাজনৈতিক দলগুলোর কালচার, ইফতার প্রোগ্রাম করো, ঈদের সময় মানুষকে বিশাল সহযোগিতা করে। এখন কথা হচ্ছে যে ভাই, যার টাকা পয়সা অবৈধভাবে কামাইছে, অতীতে এমপি মন্ত্রী হয়েছে, উপজেলার চেয়ারম্যান হয়েছে, লুটপাট করে মাছের গেট দখল করে, সরকারি জমি দখল করে, টেন্ডারবাজি করে পয়সাপাতি তো কামাইছে, কিন্তু আমাদের মতো লোকের বা এই যে তরুণরা রাজনীতি আসছে, বা শরীফ ভাইয়ের মতো যারা মানুষ রাজনীতি করতে চায়, তাদের তো তাদের সাথে পাল্লা দেওয়া সম্ভব না। তখন মানুষ কিভাবে মূল্যায়ন করে জানেন?
সে কে নেতা? সে একটা ইফতার পার্টি দিতে পারলো না, এই রোজার সময় 500 কাপড় দিতে পারলো না, সে কি নির্বাচন করতে চায়? কারণ আমাদের সাইকোলজিটা তো অনেক জায়গায় এই জায়গা আছে। তো কাজে নির্বাচন যদি পেছাতে হয় অবশ্যই তাহলে নির্বাচন কমিশনকে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে পেছাতে হবে। কারণ এই যে নির্বাচন পেছালে এই প্রার্থীদের খরচ এইটা কে বিয়ার করবে? তারপরেও যদি আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সকল মানুষের কাছেই দলমত নির্বিশেষে একজন জনপ্রিয় নেত্রী বেগম খালেদা যে অসুস্থ, তার সুস্থতার জন্য আমরা দোয়া করি, এবং যতদূর আমি জানি যে তিনি আগের চেয়ে ভালো আপনার এখন একটু বোধ করছেন। আমরা আশা করি তিনি সুস্থ হোক, এবং আরও যদি কোনো বিষয় থাকে যেগুলো পাবলিকলি আলোচনা করার মতো না, সরকার রাজনৈতিক দায়িত্বশীল মহল জানে, সেক্ষেত্রে তারা পিছালে সেটা অবশ্যই আলোচনা করতে হবে কতদিন পিছাবে। জি, আপনার কাছে আমি আবারও আসবো, কিন্তু আপনি যে কথাটি বলছিলেন সেই বিষয়টি একটু তুলতে চাই, কিন্তু সেটি ঢাকার থেকে অনেক দূরের একটি ঘটনা আমি উল্লেখ করতে চাই, যেটি এর মধ্যে ভিডিও হয়তো আপনারা দেখেছেন। চাঁদপুরের মতলবে দুধ দিয়ে গোসল করে যুবদল নেতা হোসেন মিয়া দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, জীবনে যদি টাকা না থাকে, মামু খালু না থাকে, শ্বশুরবাড়ি পাওয়ার না থাকে, তাহলে তারা রাজনীতি কইরেন না। শরীফ ভাই, এইটি সেই টাকা, ক্ষমতা, শ্বশুরবাড়ি, মামু খালু, এইগুলি আমরা নুরুল হক নূরের বক্তব্যে কিছুটা পেয়েছি। ধন্যবাদ। প্রথমত আমাদের সমাজটা ক্রমশই ভোগবাদের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের এই মনস্তত্ত্বটা কেবলমাত্র আমাদের রাজনীতিবিদদের মধ্যে আছে এমনটা না, এর বাইরে ভোটারদের মধ্যেও একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছে। নির্বাচন আপনি করবেন, আপনার গাড়ি কোথায়? নির্বাচন করবেন, আপনার এইটা কোথায়? এবং এটা অস্বীকার করবেন না, আমাদের পার্শ্ববর্তী ভারতে কেজরিওয়াল যখন দুর্নীতি বিরোধী একটা আন্দোলন দিয়ে নির্বাচনের দিকে আসেন, তিনি ঝাড়ু মার্কা নিয়ে রাজনীতিতে নেমেছিলেন, এবং দুটো রাজ্যে তিনি ভোটারদেরকে প্রভাবিত করে এবং বিজেপি, কংগ্রেসের মতন প্রবীণ দলগুলোকে পেছনে ফেলে তিনি জয়ের মালা গলায় তুলে নিলেন, ভোটাররা তাকে গ্রহণ করলেন। আমার ধারণা, আমার এখানে আমি যদি একটা বা কেউ একজন ঝাড়ু মার্কা নিয়ে নির্বাচনী প্রতীক নিয়ে যখন পাবলিকের কাছে যায়, অনেক সময় আমরা মনে করি যে এটা পাগলামি শুরু করেছে। আমাদের এখানে ভোটারের যে মনস্তত্ত্বর কথা বলছি, আমরা 3টার সময় ভালো মানুষ খুঁজি। এক হলো যখন মেয়ের বিয়ে দেব, তখন ছেলেটা ভালো হতে হবে। সেকেন্ড হচ্ছে যখন বাড়ি ভাড়া দিব, ভাড়াটিয়া ভালো হতে হবে। আর লজিং মাস্টার যেন চরিত্র ভালো হয়। আর বাকি যে জায়গাগুলোতে আপনি খেয়াল করে দেখবেন যে একজন মসজিদের ইমাম বা ধর্মীয় পুরোহিত যখন বলে, আমরা কানে কানে বলি এই কাজটা আপনার না, এটার মধ্যে আপনি আইসেন না। অথচ আমি যখন সোশ্যাল মিডিয়ায় যাই, পাবলিক প্লেসে যাই, তখন আমি বলি যে ভালো মানুষ তো আসছে না, ভালো মানুষ এখানে এসেছিল। আমি একটা উদাহরণের কথা বলি। নির্মল সেন আপনাদের সাংবাদিকতার জগতে খুব আলোচিত একজন নাম ছিল। আমি তার নির্বাচন করেছি, ঢাকা 10-এ তিনি নির্বাচন করেছিলেন। বাংলাদেশের সৎ মানুষদের একজন, চিরকুমার, সারা জীবন জেল খেটেছেন, লিখেছেন, এবং মৃত্যুর সময় তিনি তার মরদেহটাকে ঢাকা মেডিকেলে দিয়ে গেছেন গবেষণার জন্য। আর তার বাড়ি, পৈতৃক যে বাড়িটা পেয়েছিলেন, সেটি একটি গার্লস কলেজকে দিয়েছিলেন। সেই নির্মল সেন ভোটে দাঁড়িয়েছিলেন ঢাকা 10, অর্থাৎ বাংলাদেশের সবথেকে শিক্ষিত মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শিক্ষক, ছাত্র, বেইলি রোডের প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার থেকে আমলা, মানে ঢাকা শহরের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়, সচেতন জায়গায় নির্মল সেন ভোট পেয়েছিলেন 540টা। অর্থাৎ এই যে কন্ট্রিবিউশনটা, এই কন্ট্রিবিউশনটাকে আমরা যতক্ষণ না পর্যন্ত সেটিকে আমি সম্মান করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই যে সাধারণ মানুষের, নূর ভাই যেটি বললেন, গণ অভ্যুত্থানের প্রায় 293 জন মানুষ একেবারে সাধারণ মানুষ, একেবারে গরিব মানুষ। তাদের কেবল কিন্তু ভোট, নির্বাচন না, তাদের জীবনের একটা সংকটের বিষয় ছিল। জীবনের ইস্যুগুলোকে, মানুষের সংকটের ইস্যুগুলোকে আমরা কি অ্যাড্রেস করতে পেরেছি? এই যে এক বছরের বেশি সময় পেরিয়ে গেল, আমাদের পুরো আলোচনার বিষয়টা হচ্ছে সমাজের উপরিকাঠামোর কতগুলো বিষয়। একদিনের মধ্যে 25 টাকা পেঁয়াজের দাম বেড়ে যায়, রাতের বেলায় ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেয় 5 লিটার একটা বোতল পরদিন সকালে আপনার 50 টাকা অতিরিক্ত দামে কিনতে হবে, সরকার হাত কসলায় কিছু বলতে পারে না। এই যে জায়গাগুলোকে আপনি যদি অ্যাড্রেস না করেন, আপনার এই যে পরিবর্তনটা টেকসই হবে না, সাস্টেনেবল হবে না। এবং হবে না বলে আমাদের পলিটিক্সের এই যে, আমি মাঝে মাঝে বলি যে জামাতের বিষয়টি এসেছে, তাদের রাজনীতিটা অনেকটা, আমি এর আগেও বলেছি যে মৌলভীবাজারের 7 রঙা চায়ের মতো। আপনি এক এক অ্যাঙ্গেল থেকে এক এক ধরনের। মোহাম্মদপুরে যখন দাঁড়াচ্ছেন তখন মোবারক সাহেবের পক্ষে ভোট চাইছেন, আবার প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলছেন পিআর চাই। ঢাকায় এসে বলছেন বাউল নিয়ে কথা বলছেন,
আবার সাদিক কায়েম সুনামগঞ্জে গিয়ে আগে কি সুন্দর দিন কাটাইতাম বাউল গান গাইছেন। ঠিক আছে, তো এই যে জায়গাগুলোতে আপনার যেখানে যতটুকু দরকার, এই যে আমরা আলোচনা করছি কৃষ্ণনন্দী, কৃষ্ণদাকে আমি চিনি, আমার বাড়ির থেকে খুব বেশি দূরে না, এবং তারা যে সমস্ত অঞ্চলে ব্যবসা বাণিজ্য করেছেন, রাজনীতি করেছেন, সেখানে আমাদের হ্যাঁ, আমি তার যে সার্কেল, নারায়ণ স্যারের সঙ্গে আমরা স্যার বলতাম তাকে, উনি একজন স্কুলের শিক্ষক ছিলেন, তার যে সার্কেলটা, এই সার্কেলের অনেককেই আমরা চিনতাম। এই কারণে চিনতাম, আমি যখন ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট, আমার কমিটির 1 নম্বর ভাইস প্রেসিডেন্ট, তার বাড়িতেও ছিল ডুমুরিয়ায়। শামীম গুমের শিকার হয়েছে শেখ হাসিনার আমলে, আজকে প্রায় 9-10 বছর শামীমকে আমরা খুঁজে পাইনি। শামীমের ওই যে সার্কেলটা ধরে আমার যাতায়াতটা ছিল ওই অঞ্চলগুলো, তো অনেককে আমি চিনি। আমি এই মানুষগুলোকে, কিন্তু আপনার সঙ্গে যখন থাকবে তখন হচ্ছে এটি আপনার কৌশল। আওয়ামী লীগের লোকজন আপনার সঙ্গে থাকলে এটি কৌশল, আওয়ামী লীগ থেকে লোকজন নিয়ে এসে আপনি নমিনেশন দিলেন, এটা কৌশল। হামিদ সাহেবের রিলেটিভ আপনার দলের নমিনেশন পেয়েছে, এটি কৌশল। আর আমাকে যখন আপনার পছন্দ হচ্ছে না, একটা ট্যাগ দিয়ে ফ্যাসিবাদের দালাল। জি, কে ডাক্তার জাহিদ, তার কথা যখন পছন্দ হচ্ছে না, ফ্যাসিবাদের দালাল। জুরকানাইন সাহের, তার কথা পছন্দ হচ্ছে না, সে ফ্যাসিবাদের দালাল। তাসনিম খলিল, আব্দুল তুষার, তার কথা যখন পছন্দ হচ্ছে না, আপনি ফ্যাসিবাদের দালাল। তো এই যে নিকোল, সে ফ্যাসিবাদের দালাল। অর্থাৎ আপনি ঠিক করে দিচ্ছেন এই যে ট্যাগের যে রাজনীতি, এই রাজনীতি আমি দেখতে পাই এত সংখ্যক মানুষের আত্মদানকে বৃথা যাওয়ার ক্ষেত্রে যতগুলো ব্যাপার ভূমিকা রাখছে, তার মধ্যে এটাও একটা। জি, আমি শেষ করব, আমি নুরুল হক নূরকে দিয়ে শেষ করতে চাই। নির্বাচনে আসলে আপনার প্রত্যাশা কি? আপনি বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড একটি কঠিন একটি বিষয়, আপনার প্রতিদ্বন্দ্বী হয়তো দেখা যাচ্ছে অনেক টাকা খরচ করছে, আপনি সেক্ষেত্রে একটা ইফতার পার্টিও করতে পারছেন না। এইটি আসলে কিভাবে ঠিক করা যেতে পারে? ভাই, ট্যাগিং এর কথা হচ্ছে একটু বলে নিচ্ছি, কারণ আমাদের এই সমস্ত বিষয়গুলো আলোচনা আসা দরকার। এটা ঠিক যে যেটা বলেছি, দেখেন, আমি খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলেছি, আমি জামাত শিবির বলে একজনকে নিপীড়ন করা, এবং সে প্রকৃত শিবির। আপনাদের মনে আছে বুয়েটের টাঙ্গুয়ার হাওরে 19 জন ছাত্র পিকনিকে যে গ্রেপ্তার, তারা, আমি জানতাম তারা শিবির, তারপরে তাদের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করেছিলাম। আর ছাত্রলীগের ছেলেরা কলম এবং চাবির রিং দিয়ে মনে করেন আমাকে জাস্ট কানে আমার বিভিন্নভাবে আক্রান্ত করেছে। অস্ত্র ব্যবহার করতে পারেনি, এটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তো আমি খুব অবাক হয়েছি যখন আমি ওই সময় কথা বলেছি, তখন তারা বাহাবা দেয় যে না, নূর ভাই সঠিক লোক, সত্য লোক, একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর। আর যখন তাদের এখন কোনো ক্রিটিসিজম করি, তখন আমার 14 গোষ্ঠী তুলে গালি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো শিবিরের ছেলেদের আমি শিক্ষিত মনে করি, তারা শৃঙ্খল মনে করি, কিন্তু আমি এটা লক্ষ্য করেছি যে তারা নিজেদের বাইরের কোনো লোককে সহ্য করতে পারে না। এমনকি আমার মতো লোককে, যেটা আমি বলছি, তাদের জন্য কথা বলতে গিয়ে আমি কত শারীরিকভাবে নিপীড়িত হয়েছি। তো বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন যে যারা গালি দেয়, এই প্রোফাইলগুলো চেক করবেন, প্রোফাইলের ছবি এবং অনেক জায়গায় তার পরিষ্কার দৃষ্টিভঙ্গি লেখাই থেকে যে আমি অমুক দল করি। তো এইটা খুব একটা অশনি সংকেত যে এতদিন যারা মজলুম ছিল, শুধু বিএনপির উপরে কিছু লোক চান্দাবাজি করছে, সেইটা দেখে আমরা বলতেছি চান্দাবাজ আর এই যে সমাজে বিষ বাষ্প ছড়াচ্ছে, ভিন্ন মতের প্রতি ন্যূনতম সহনশীলতা নাই। যমুনা টিভির উপস্থাপক, সে যখন ওই আওয়ামী লীগের আমলে ইমোশন ক্রিয়েট করে বলতে পারছে যে পানি লাগবে, পানির কথা বলে যখন তার কান্না করে দিয়েছে, সেটা মানুষকে টাচ করছে, সে খুব মানবিক উপস্থাপক হয়ে গেছে। আর সে যখন আবার কোনো কারণে, হ্যাঁ শেখ মুজিবের তো অবদান আছে, এটা তো এই অস্বীকার করা যাবে না, মানুষের ভালো মন্দ মিলিয়ে আছে, মুক্তিযুদ্ধের সংগ্রামে আপোষহীন লড়াকু নেতা শেখ মুজিবুর রহমান, এটা তো অস্বীকার করার উপায় নাই। শাসক শেখ মুজিবুর রহমানের পলিসি নিয়ে, নীতি নিয়ে আমাদের সমালোচনা আছে, কিন্তু তার মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারবো না। সেইটার পক্ষে একজন কথা বললে আওয়ামী লীগের দালাল হয়ে যাবে। আর ভাই যেটা বলেছে, আপনি আপনার দলে আপনার ভিড়লে সেটা কৌশল, বাট অন্যের সাথে থাকলে কিংবা অন্যদিকে থাকলে দালাল হয়ে যাবে। এইটা যারাই করছেন, যেই দলের, এটা খুব জঘন্য কাজ করছেন, এবং এরাই সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে, বিভাজন তৈরি করছে এই গোষ্ঠী সম্পর্কে। সে যেই দলের হোক, আমার গণঅধিকার হোক, বিএনপির হোক, জামাত শিবিরের হোক, ইসলামী আন্দোলন, তাদের বিষয়ে আমাদের সচেতন থাকাটা খুব জরুরি। আর লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, প্রকৃত অর্থে আমি আগেও বলছি, আমি এখনো বললাম, টেলিভিশনে সাক্ষী রেখে, রাজনৈতিক সদিচ্ছা এবং সমঝোতা ছাড়া যদি নির্বাচন হয়, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন। কারণ সবাই এখানে নির্বাচন এমপি হতে চায়, এবং ভাই বলেছে যে ধরেন বিএনপির সম্ভাবনা সরকার গঠনের, কিন্তু তারপরেও বিএনপির যারাই এমপি হিসেবে মনোনীত হয়েছে,
ভোট তো সে আশা করে অনেক জায়গায় এমপি হতে পারে, যে এমপি হতে পারবে বলে যে ধারণা করে সেও চায় এটা কিভাবে নিশ্চিত করা যায়। প্লাস হচ্ছে তার প্রতিপক্ষ হিসেবে যারা আছে তারাও নানান কলা কৌশল নিয়ে মাঠে নামছে, আবার আমরা যারা আছি, সব মিলিয়ে আমি মনে করি যে নির্বাচনটা ডিপেন্ড করবে রাজনৈতিক দলের কমিটমেন্ট, সরকারের শক্ত ভূমিকা। সরকারের শক্ত ভূমিকা নিতে পারবে বলে আমার মনে হয় না। এই সরকারের সেই মেরুদণ্ডটা নাই, এবং বলা চলে সরকার প্রশাসন ইতিমধ্যে একদিকে হেলে পড়েছেন। এই হেলে পড়ার থেকে যদি সোজা না হন তাহলে তারা কখনোই একটা ভালো নির্বাচন করতে পারবেন না। জি, আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, শরীফ ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।